হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প শেহজাদি পর্ব ৩। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। উদাসীন মেঘেরা দল বেঁধে আকাশে লুকোচুরি খেলছে। এই কালো তো, এই নীল আকাশ। আমি আকাশের পানে তাকিয়ে আছি। আপাতত এই মুহূর্তে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছি আর মনে মনে দোয়া দরুদ পড়ছি, কারণ অনেক বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। তা হলো বাসা থেকে পালিয়ে যাব। ব্যাপারটা অতিমাত্রায় সাংঘাতিক এবং ভয়ঙ্কর আমার জন্য। এর চেয়ে কনজুরিং মুভিও কম ভয়াবহ। ভয় উত্তেজনা যেন আমাকে জেঁকে বসেছে। আমি ঘন ঘন শ্বাস নিচ্ছি। আমার বুকের মধ্যে কী চলেছে সেটা কেবলমাত্র আমি জানি। ভয়ে হাত পা কাঁপছে। আবিরকে এই নিয়ে 2বার টেক্সট করেছি। সে এখনও রিপ্লাই অবধি দিচ্ছে না। সে রিপ্লাই না দিলে আমি কার আশায় বাড়ি ছেড়ে পালাবো? কিন্তু ইমন ভাইয়াকে বিয়ে করলেও তো তাকে ঠকানো হবে। আবিরকেও ঠকানো উচিত হবে না। ইমন ভাইয়ের সঙ্গে বাবা, বড় আব্বু বেশ আয়োজন করে দিনমোহর নিয়ে আলোচনা করছে। মা একবার সে আসরে আমাকে ডেকেছিল। মায়ের ডাক উপেক্ষা করার সাহস আমার নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে যেতে হয়েছিল। যাওয়ার আগে আবার আপা আগ বাড়িয়ে আমার মাথায় ওড়না পেঁচিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল। মায়ের সামনে মাথায় কাপড় নামাতেও পারছিলাম না। মাথার ওড়না দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে কেমন নতুন বউ বউ বা এসেলো। অদ্ভুত এক অনুভূতি লাগতে শুরু করলো। মা ড্রয়িং রুমে নিয়ে যেতেই ইমন ভাইয়ার চোখ বরাবর গিয়ে দাঁড়ালাম। চোখ তুলে তাকালে তার মুখ দেখা যেতে লাগলো। তিনি দাদির পাশে বসে আছেন। দাদি নিজের একটা হাত দিয়ে তার হাত চেপে ধরে ওনার মাথায় আরেক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন। দাদির যত সব আদিক্ষেতা, সব ওনার জন্য। এমন দামড়া ছেলেকে কে ওইভাবে আদর করে? কই, আমি তো সারাদিন তার চোখের সামনে ঘুরঘুর করছি। একদিনও তো এভাবে আদর করেন না। ওনার জন্য দাদি কোরবানি ঈদের পরপরই কাবাব বানিয়ে ফ্রিজে রাখে, কারণ জনাব সাহেবের দাদির হাতে বানানো কাবাব প্রিয়। সেই কাবাব আমাদের খাওয়া নিষেধ। উনি আসলে এই কাবাব ভাজা হয়, তাও সেই কাবাবের তেল আমাকেই গরম করা লাগে। কিন্তু কাবাব আমার ভাগ্যে জোটে না। আচমকা উনি দাদির সঙ্গে কথা বলা থামিয়ে আমার দিকে তাকালো। ক্ষণেই আমাদের চোখাচোখি হয়ে গেল। উনি আমাকে দেখামাত্র একটু ভড়কে গেল যেন। এরপর দুদণ্ড পর আমার দিকে তাকিয়ে তাকিয়ে থেকে ভ্রু নাচালো সে। ওনার ওনার ভ্রু নাচানো দেখেই আমার রক টকবক করতে লাগলো। উনি ভ্রু নাচানো শেষ করেই আমাকে দেখে বাঁকা হেসে ইশারায় ইশারায় কী যেন বোঝালো, যা আমার বোধগম্য হলো না। তাই আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকাতে উনি সবার অগোচরে আমাকে চোখ মারে। ওনার এমন ভাবভঙ্গি দেখে আমার মুখ হা হয়ে যায়। একটা মানুষ কিভাবে এত অসভ্য হয়? এবারে বড় আব্বু গলা খাকিয়ে নিয়ে নিজের উপস্থিতি জানান দিলেন। নিশ্চয়ই দীর্ঘ বক্তব্য শুরু করবেন উনি। বড় আব্বু গম্ভীর গলায় বলে ওঠে, মীরা মামনি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। জানোই তো, কাল তোমাদের বিবাহ। ইমান দেনমোহর স্বরূপ তোমাকে 5 লাখ টাকা বিয়ের দিনই শোধ করে দেবে। তোমার কোনো সমস্যা আছে? আমি কি বলবো বুঝে পাচ্ছি না। ওনাকে বিয়েই করতে চাই না, আবার দেনমোহর নিয়ে ভাবা তো দূরের কথা। আমাকে নিশ্চুপ থাকতে দেখে ইমান ভাইয়া নিজ গরজে বলে ওঠে, এই 5 লাখ আমার নিজের উপার্জিত টাকা। মীরার যদি এত কমে কোনো সমস্যা থাকে তাহলে আই উইল ম্যানেজ সামহাও। ওনার কথা শুনে আমার পিত্তি জ্বলে যাচ্ছিল। উনি কি আমাকে সবার সামনে লোভী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন? আমিও বেশ সোজাসাপটা বলে দিই, আমার কোনো সমস্যা নেই। এতেই যেন সবার মুখে আনন্দের রেখা ফুটে ওঠে। আমি আর অপেক্ষা না করে ড্রয়িং রুমে ছেড়ে বাসার বাইরে বের হলাম। পিছে কেউ ডাকলো না, কিন্তু সদর দরজা অতিক্রম করতেই উনি বলে ওঠে, মীরা, এই ভর বিকেলে বাইরে কেন যাচ্ছিস? আমি থমকে দাঁড়ালাম। আমার আব্বু আম্মুর কোনো সমস্যা নেই, অথচ উনি উড়ে এসে জুড়ে বসা এক মশা কিনা আমাকে আমার বাসায় প্রশ্নবিদ্ধ করছে।
ওনার গলায় স্পষ্ট অধিকার বোধ ছিল, আমিও কম না। ওনার সামনেই মাথা থেকে ওড়নাটা ফেলে দিয়ে কোনো উত্তর না দিয়ে গটগট করে ছাদে এসে দাঁড়ালাম। ছাদে আসতে মন ভালো হয়ে গেল। বৃষ্টি নামার আগ মুহূর্তের পরিবেশ এখন। চারদিক কালো হয়ে গেছে, ঠান্ডা বাতাস বইছে। আমি ঠিক করলাম আজকে বৃষ্টি নামলে আমি ভিজবো, খুব করে ভিজবো। সেই থেকে বৃষ্টির অপেক্ষায় আছি। এর মধ্যে পালানোর প্ল্যানও করে ফেললাম, কিন্তু আবির সে অনলাইনেই নেই। আমি চিন্তায় মগ্ন হয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালাম। ঠিক ওই সময় ইমান ভাইকে আমাদের বাসা থেকে বের হয়ে যেতে দেখলাম। উনি বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে ক্রস করে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। এরপর 5 মিনিটের মধ্যে রিক্সা পেতে সে উঠে পড়ে ফোন বের করলো। ছাদ থেকে আবছা আলোয় সবই দেখা যাচ্ছে। আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে। ফোনের টুংটাং শব্দে আমি বাস্তবতায় ফিরে আসি। ফোন হাতে নিয়ে দেখি আবির রিপ্লাই দিয়েছে। আমি কিছুটা স্বস্তি অনুভব করি, কিন্তু ও এত দেরি কেন করলো? আজ সবসময় আবিরকে অনলাইনে পাওয়া যায়, আজ যখন প্রয়োজন সে অ্যাক্টিভ ছিল না। আমি দেরি না করে মেসেজ পাঠালাম যে আমি ওর সাথে পালিয়ে যেতে চাই। ও একটা অবাক হওয়ায় ইমোজি সেন্ড করলো। তা দেখে আমার মেজাজ বিগড়ে গেল। আমি তৎক্ষণাৎ ওকে কল দিলাম, কিন্তু ব্যাটা ফাজিল কল কেটে দিল। আবিরের এই এক সমস্যা, সে কোনোদিন কলে আসে না, এমনকি মিটও করেনি আমার সঙ্গে কোনো দিন। কথা বলেছি আসো মিট করি, কিন্তু করোনার জন্য সে কথাও বের হবে না। আজকে যদি আবির করোনার ভয়ে আমার সঙ্গে পালাতে রাজি না হয়, তবে আমার বিয়ে কালকে ইমান ভাইয়ের সঙ্গে হবে। দুশ্চিন্তায় আমার কপালে চিন্তার ভাঁজ। ও রিপ্লাই দিল, আচ্ছা পালায় আসো। আমি খুশিতে গদগদ হয়ে বলি, তুমি আমাকে নিতে আসবে? সে রিপ্লাই দিল, পুরান ঢাকায় যেতে পারবে না, তুমি ধানমন্ডি আসো, ওখান থেকে পিক করবো তোমাকে। আমার ভেতরকার সকল সূক্ষ্ম অনুভূতি চুপসে গেল, শুকিয়ে আসলো। আমি একা কোনো দিন ধানমন্ডি যাইনি, আর গেলেও গাড়িতে করে যাওয়া আশা করি। বাবার করা আদেশ আমরা বোনেরা যেন গাড়ি ছাড়া না চলাচল করি। রাতের বেলা একা একা ধানমন্ডি যাব কীভাবে? রাস্তা চিনি, কিন্তু নিজের প্রতি বিশ্বাস নেই। আমি কিছুটা রাত কানার স্বভাবের। রাত হলে রাস্তায় বুলোমনা হয়ে পড়ি। তার উপর আমার অভ্যেস হলো গাড়িতে উঠেই নিজের প্রিয় গান মোবাইলে অন করে হেডফোনে লাগিয়ে চোখ বুজে থাকা। আমি ছাদ থেকে নামলাম। আমাদের বাসায় সব কিছু নিয়ম মাফিক চলে। রাত 9টার মধ্যে খেয়ে নিই আমরা, এরপর যে যার রুমে চলে যাই। আমি আবার প্রকৃতিপ্রেমী, মাঝে মাঝে রাত করে ছন্দবিলাসের জন্য ছাদে যাই। আমার ছোট বোন এরা সারাদিন ফোনে ব্যস্ত থাকবে। সাইমা আপার জীবন, দুলাভাই ময় আর সোনালি আপা বই পড়ুয়া, ওরা কেউ ছাদে আসতে পছন্দ করেন না, কিন্তু দিনে একবার ছাদে না আসলে আমার চলবেই না। আজকেও ব্যতিক্রম হলো না। আমরা সবাই খেতে বসলাম। আমার গলা দিয়ে ভাতের দ্বারা নামতেই চাইছে না। জোর করে কয়েক লোকমা খেয়ে নিলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। আম্মু আব্বুকে ছাড়া কীভাবে থাকবো আমি? এমন একজনের হাত ধরতে যাচ্ছি যাকে কোনোদিন আমি দেখিনি নিজ চোখে। লোকে বলে ভালোবাসায় মানুষ অন্ধ হয়, আমি এর জ্বলজ্বন্ত প্রমাণ। রাত বাড়তেই যে যার রুমে চলে গেল। যেহেতু আমি ব্রাইড, তাই আমাকে একলা একা এক রুমে থাকতে দেওয়া হয়েছে। আমি একটা ছোট ব্যাগে 7,000 টাকা ভরে নিলাম। এগুলো সব আমার বিগত ঈদের সালামি। সঙ্গে মায়ের একটা ওড়না নিলাম। বাবার পানি খাওয়ার মগ সেটাও নিয়ে নিলাম। এরপর রাত 10টা বাজার অপেক্ষায় থাকলাম। 10টা বাজার 20 মিনিট আগেই আমি বাসা থেকে নিঃশব্দে বেরিয়ে পড়লাম। এরপর প্রায় বিড়ালের মতো নীরবে বাড়ির বাইরে এসে এক ভোর দৌড় দিয়ে চৌরাস্তার মরে গেলাম। উবার ডাক দিয়েছি, উবারের জন্য অপেক্ষা করছি আমি। উবার আসতে গাড়িতে বসে ধানমন্ডির দিকে রওনা হলাম। আমি আবিরকে মেসেজ দিলাম ও যেন আমার আগেই পৌঁছে যায়, এটা মনে মনে চাচ্ছি আমি। ধানমন্ডির কেবি স্কোয়ার বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম। এখানে আসার কথা আবিরের, কিন্তু গাড়ি থেকে নেমে আমি হতবিহ্বল হয়ে পড়ি। আশেপাশে তেমন কেউ নেই। আমি ফোন হাতে নিতেই পিঠে চমকে উঠি। আবির আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।
আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।